তীব্র গরমের তির্যক রশ্মি যেন চূর্ণ বিচ্ছিন্ন করে দেবে ভেতরটা। তারই মাঝে হেঁটে চলেছে অনিন্দিতা, বা হাতে কপালে বেয়ে পড়া ঘামটুকু মুছে নিচ্ছে। মুহূর্তেই ঠান্ডা পানির গ্লাসের গায়ের জমে থাকা জলীয় বাষ্পের মতো আবার ঘাম নেমে যাচ্ছে। তপ্ত রোদের রাসলীলা চলছে বেশি কয়েকদিন। সারা দিনের কর্মব্যস্ততা কাটিয়ে সূর্যের মুখ লুকানোর কথা থাকলেও সূর্য তার বিপরীত দিকে চলছে। ভাবসা গরমে প্রাণ যেন বেরিয়ে আসবে। ঘনঘনে সূর্য তার তেজনীয় ভাব দেখাতে ব্যস্ত। ঠিক তখনই চোখ যায় পাশে থাকা আইসক্রিম পার্লারে। মরুভূমিতে যেন এক ফোঁটা পানির আভাস মিলেছে। হুড়মুড়িয়ে ঢুকে যায় অনিন্দিতা। এসির শীতল বাতাসের প্রাণ যেন সতর্ক হয়ে ওঠে। একটু করে হাসে মেয়েটা। আইসক্রিম ফ্রিজের দিকে চকচকে চোখে তাকিয়ে থাকে। কোনটা নেবে ভেবে পায় না সে। এটা তার সহজাত অভ্যাস। মিস মে, আই হেল্প ইউ। অনিন্দিতা ভ্রু কুঁচকে তাকায়। ডেনিম জ্যাকেট পরিবাহিত ফর্সা ছেলেটাকে বেশ ভালোই লাগছে। যে কারো নজর কাড়ার শক্তি রয়েছে তার। কিন্তু সে রূপে অনিন্দিতার মন গলে না। ছেলেটা তার দিকে মোহ দৃষ্টি দিয়ে আছে। অনিন্দিতা কোনো কথাই বলল না। ছেলেটা যেন লজ্জা পায়। ফ্রিজ থেকে আইসক্রিম তুলে নিয়ে পাশে থাকা টেবিলে বসে পড়ে। অনিন্দিতা দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে কুলফি তুলে নেয়। প্যাকেট খুলে এক বাইট দেবে কি দেবে তখনই চোখ যায় অদূরে বসে থাকা নির্ভীকের দিকে। চকচকে চোখে তাকায়, তবে পাশে থাকা মেয়েটাকে লক্ষ্য করে না সে। নির্ভীক এদিকেই এগিয়ে আসে। বিস্ময়ে হতবাক হয়ে ভুলে যায় লুকানোর কথা। কারো ডাকে নির্ভীক পিছনে ফিরে তাকায়। তখনই অনিন্দিতার মাথা চড়াও করে আসে। দ্রুত পিলারের পেছনে লুকিয়ে পড়ে। নির্ভীকের বয়সী এক সুন্দরী ভাবিনী। নারী দেখে কপালে ভাঁজ পড়ে যায়। তার সাথে হেসে হেসে কথা বলছে নির্ভীক। হাতের আইসক্রিমটা পড়ে যায় রোজের সাথে নির্ভীকের হালকা আলিঙ্গন জড়িয়ে ধরা দেখে চোখ ঝলঝল করে ওঠে। তখনই ডাক পড়ে ডেনিস জ্যাকেট পরা সেই ছেলেটির। হে মিস, আইসক্রিম খেতে এসে আইসক্রিম গলিয়ে যাচ্ছে কেন? হকচকিয়ে উঠে মেয়েটা। ছেলেটার ভ্রু যখন কেমন কুঁচকে আসে। ফাঁকা ডোল গিলে নেয়। কেন যেন গলা থেকে বুলি ফুটছে না। হে, কোথায় হারিয়ে গেছো? জি, আইসক্রিম তো গলে পানি হয়ে গেছে। ফেলো ওটা। অনিন্দিতার সম্মতির প্রয়োজন মনে করে না। হাত থেকে নিয়ে আইসক্রিমটা ফেলে দেয়। বক্স আইসক্রিম তুলে দেয় হাতে। অনিন্দিতার সেদিকে ধ্যান নেই। তার চোখ দুটো নির্ভীক আর রোজের দিকে ঝলঝলে নয়নে তাকিয়ে আছে। এই যে মিস। হকচকিয়ে উঠে অনিন্দিতা। ছেলেটা হাত বাড়িয়ে বলে, আসিন মাহতাব। মাহতাব নাম শুনেই শরীর ঝুঁকুনি দিয়ে ওঠে। নির্ভীকের দিকে এক পলক তাকায়। নির্ভীক নেই, তবে কি চোখের বামু হয়েছে তার? হঠাৎ আইসক্রিমটা হাত থেকে পড়ে যায়। ছিটকে পড়ে আসিমের শরীরে। ছেলেটা বোধ হয় সামান্য বিব্রত হয়। কিছু মানুষ তাদের দিকে তাকিয়ে আছে। আসিফ গলা উঠে ডাকে, ওয়েটার। ইয়ে স্যার, কিছু টিস্যু দিয়ে যান, আর এটা কাউকে দিয়ে ক্লিন করুন। মাথা ঝাঁকিয়ে ওয়েটার চলে যায়। টিস্যু দিতেই মুছে নেয় শার্ট। এতক্ষণ পর বিষয়টা খেয়াল হয় অনিন্দিতার। চক্ষু লজ্জায় পড়ে যায়। ভদ্রতার খাতিরে টিস্যু দিয়ে আসিমের শার্ট এর হাতটুকু মুছে দেয়। ছেলেটা লম্বা হাসে। তাতে যেন আরও লজ্জা পায় সে। ইটস ওকে, হাইপার হইও না। আম টোটালি ওকে, সরি, ইটস অল রাইট। বাট কি ভাবছিলে তুমি? না মানে। অনিন্দিতার অস্বস্তি দেখে প্রসঙ্গ পাল্টায় আসিম। দুটো আইসক্রিম নিয়ে ফিল পিটিয়ে বেরিয়ে আসে। নিজেকে সামনে নেয় অনিন্দিতা। ভদ্রতার খাতিরে আইসক্রিমটা নেয়। যথাসম্ভব বাসায় যেতে হবে তাকে। তবে আসিফ তার কথায় ঝুলিয়ে নিয়ে বসেছে। কোনো কথায় অনিন্দিতার কোনো বাত হয় না। আসিম বুঝতে পারে মেয়েটা তার কথা শুনছে না। দীর্ঘশ্বাস লুকিয়ে অনিন্দিতার বাঁ টেনে ধাক্কা দেয়। জি, আমার বাসায় যেতে হবে। আচ্ছা যাও।
বাইদা ওয়ে ভার্সিটি নাকি কলেজে? কোনোটাই না, মানে NSU-তে চান্স পাইনি, তাই 1 বছর গ্যাপ দিয়েছি। ও মাই গড, এই সামান্য কারণে 1 বছর পিছিয়ে নিলে? অনিন্দিতার উত্তর দেয় না। নির্ভীক মোটেও কোনো সামান্য বিষয় না। আসিফ ঘড়িতে সময় দেখে, সূর্য তার তেজে জয়ী ভাব আকাশের বুকে লুকিয়ে নিয়েছে। একটু পরেই সন্ধ্যা হবে, মেয়েটা যাওয়ার প্রয়োজন। কথাটা বাড়ায় না আসিফ, একটু হেসে বলে, তোমার সাথে পরিচয় হয়ে ভালো লেগেছে বাইদা ওয়ে, আমরা কিন্তু সামবাসি ছিলাম। অনিন্দিতা একটু হাসে। আসিম পকেটে হাত গুজে দিয়ে বলে, যাও। অনিন্দিতা যেন চাঁদ হাতে পেয়েছে, লম্বা লম্বা পা ফেলে এগিয়ে যায় সামনের দিকে। আসিফ ও মধু এসে পা বাড়ায়। চশমাটা খুঁজে চলেছে নির্ভীক। চশমা পরাটা সবার কাছে ফ্যাশন হলেও তার কাছে মানবিকতা। একজন লেকচারার হিসেবে চশমা পরা যেন বিজ্ঞ করে তোলে। তার এই ভাবনায় কোনো সঠিক অভিধান আছে নাকি জানা নেই। চশমা খুঁজে না পেয়ে রুম থেকে বেরিয়ে আসে। আজমাল করিডোর দিয়ে ছাদের দিকে চলছিলেন। ছেলেকে দেখতে পেয়ে হাঁক ছেড়ে ডাকে, নির্ভীক। জি আব্বু। আজ এত সকাল সকাল কোথায় যাচ্ছ তুমি? ভার্সিটিতে। সকাল 7টা বাজে এখন। দুদিন পর ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন টেস্ট আছে, তাই সবাইকে একটু আর্লি যেতে হচ্ছে। ও আচ্ছা। ওহি, ও তো এবার অ্যাডমিশন টেস্ট দেবে। নির্ভীক উত্তর দেয়, না। অনিন্দিতার বিষয়ে যেন তার কোনো আগ্রহই নেই। আজমল একটু থামে। নির্ভীক উল্টা পথে হাঁটা লাগায়। আজমল পিছু ডাকে, যাতে নির্ভীক বিরক্ত হয়। পিছু ডাকে তার পছন্দ নয়, তবুও ফিরে আসে বিনয়ের সাথে, বলে, কিছু বলবে আব্বু? ভাবছিলাম অনির অ্যাডমিশন টেস্টটা দিতে তুমিও সাথে গেলে মন্দ হয় না। আব্বু, আমি? সমস্যা কোথায়? তোমারই তো ভার্সিটি, জানোই তো। অ্যাডমিশন টেস্টে ভার্সিটির ভেতরে ফ্যামিলি নট অ্যালাউ। এতে আমি কি করে সাহায্য করব আব্বু? পরীক্ষা তো আমি দেব না, নিজে নিজেই দিতে হবে। সেটা বলছি না, এত মানুষের মাঝে মেয়েটা অস্বস্তি বোধ করবে। তুমি ওকে সিট খুঁজে দিতে সাহায্য করবে, আর এক্সাম শুরু হওয়ার অবধি সাহস দেবে। আব্বু, সমস্যা কোথায় এতে? সাহস দিয়ে সাহায্য করতে বলেছি, অর্থনৈতিক কোনো কাজ নয় এটা। নির্ভীক কথা বাড়ায় না, বিরক্তি ঠেলে সম্মতি জানায়। নিচে আসতেই চারুলতা খাবার হাতে ছুটে আসেন। নির্ভীক প্রথমে নাকচ করে দেয়। যেইভাবে নাস্তার টেবিলে বসবে অমনি চোখ যায় ড্রয়িংয়ে থাকা অনিন্দিতার দিকে। এবার সে পণ করে পৃথিবী উল্টে গেল। ও সে নাস্তা খাবে না। অনিন্দিতার তারই দিকে তাকিয়ে আছে। এদিকে চারুলতা নাছোড়বান্দা। অনিন্দিতা বুঝতে পারে নির্ভীক তার জন্যই এমন করছে। আলগোছে চলে যায় সে। যাওয়ার পূর্বে এক পলক তাকায়। চারুলতা ছুটে আসে অনিন্দিতার দিকে। অনিন্দিতা মাথা ব্যথার অজুহাত দেয়। নিহাল ভ্রু কুঁচকে বলে ওঠে, এখনও তো হেসে খেলে কথা বলছিল অনি। মাথা ব্যথা কখন হলো? মাথা ব্যথা কি সময় নিয়ে আসে নিহাল ভাই? সেটাও ঠিক। আচ্ছা যাও তাহলে, রেস্ট নাও। চারুলতা অনিন্দিতার মাথায় হাত বুলিয়ে দেয়। অনিন্দিতা একটু হাসে। চারুলতাকে জড়িয়ে ধরে দ্রুত স্থান ত্যাগ করে। নিহাল দীর্ঘশ্বাস ফেলে নির্ভীকের উদ্দেশ্যে বলে, কোথায় যাচ্ছিস নির্ভীক? ভার্সিটিতে কাজ পড়েছে। তুই এত সকালে নাস্তা করছিস যে? অফিসের কাজে সিলেটে যেতে হচ্ছে। নির্ভীক ভ্রু কুঁচকে তাকায়। ভেবেছিলে পারমিশন গ্রেটেস করে নিহালের সাথে অনিন্দিতাকে ধরিয়ে দিবে, কিন্তু এখন তো সেটাও সম্ভব নয়। তবুও বলে, খুব বেশি দরকারি? হ্যাঁ, ভার্সিটি থেকে তোকে এক্সাম গার্ড হিসেবে লেটার দিয়েছিল যে। নিহাল পরপর দীর্ঘশ্বাস ফেলে, পুরোটা ছিঁড়ে মুখ পুড়ে নেয়। ক্যান্সেল করে দিয়েছি, অফিসের কাজে ব্যাঘাত ঘটেছে। জানিসই তো নতুন বিজনেস শুরু করেছি। নির্ভীক কিছু বলে না। নিহালের নতুন বিজনেস শুরু করাতে কেউই খুশি নয়। আজমাল তো বেশ চটে গেছেন ছেলের উপর। বয়স হয়েছে, একা হাতে বিজনেস সামলাও কি করে? 2 ছেলের 1 ছেলেও তার বিজনেসের প্রতি আগ্রহী নয়। অতি মনোযোগী হওয়ার মোটেও ভালো নয়। চারপাশে কি ঘটে যায় তার কোনো খেয়ালই থাকে না। যেমনটা একটু আগে ঘটে গেল।
তুমুল ঝনঝন শব্দ তুলে কাচের গ্লাসগুলো ভেঙে গেল, যার সম্পূর্ণ দায় ভার এসেছে হীরের উপর। বেচারি ফোনে মনোযোগী ছিল, চেয়ার টেনে বসতে গিয়ে টেবিলে থাকা গ্লাসের সেট ভেঙে ফেলেছে। শাহানা প্রচণ্ড রেগে গেলেন। হাতের কাছে কিছু পেলে আজকে আর রক্ষা থাকতো না। হীর পালিয়ে আসলো অনিন্দিতার কাছে। ভেবেছিল গ্লাস ভাঙার অপরাধে অনিন্দিতা তাকে দুটো কথা শোনাবে, অথচ তার কিছুই ঘটল না। ভেঙে যাওয়ার গ্লাসের শব্দ মেয়েটা কানে পৌঁছায়নি। সে ক্যালকুলেটর দিয়ে হিসেব নিকেশ করছে। হীর লম্বা করে বেডে শুয়ে পড়ল। প্রচণ্ড বিরক্তি নিয়ে কাঠ গলায় অনিন্দিতা বলল, কোনো কাজ নেই? পড়ার সময় ভেজাল করছিস কেন? আজব তো। আমি কি করেছি? তোমার ইচ্ছে হয়েছে তুমি পড়ছো, আমার ইচ্ছে হয়েছে আমি শুয়ে পড়েছি। অনিন্দিতার কথা বাড়ালো না, গভীর মনোযোগে অঙ্ক কষতে লাগলো। তবে ব্যাঘাত ঘটল কলিং বেলের শব্দে। তার উপর শাহানা চেঁচাচ্ছেন। খাতায় মনোযোগী রেখেই অনিন্দিতা বলল, হীর তাড়াতাড়ি দরজা খুলে দিয়ে আয়। আমি যাব না। কী ধরনের কথা এটা? আমি পড়ছি দেখছিস না? আমি শুয়ে আছি দেখতে পাওনি? অতি পড়াশোনা করে চোখ খেয়ে ফেললো নাকি? রাগে উঠে গেল মেয়েটা। হাতের স্কেলটা ধুম করে টেবিলে রাখলো। হীর ভয় পেয়ে গেল। ও নড়ল না। শাহানার কর্কশ কণ্ঠে মাথা ধরে গেছে। মাথায় মালিশ করতে করতে দরজার কাছে এগিয়ে গেল। দরজা খুলতেই মুখ হা হয়ে গেল। অন্যদিকে ঘুরে নির্ভীক ফোন ঘাঁটছে। ছেলেটার পেছনে অবয়ব অনিন্দিতার বুকে এসে আটকে গেল। মানুষটার প্রতি এত আকর্ষণ কেন? এ কেমন মরণ ব্যাধি? মিনিট খানের পর নির্ভীক তাকালো। অনিন্দিতাকে আশা করে নিশে বিষাদে পড়ে উঠল তার মুখ। অনিন্দিতার সেদিকে খেয়ালই নেই। মেয়েটা নির্ভীকের দিকে পলকহীন তাকিয়ে দরজায় এমনভাবে দাঁড়িয়ে আছে যে কেউ পাশ কাটাতেও পারবে না। উপায় না পেয়ে বলল, সাইড হয়ে দাঁড়ান অনিন্দিতা। নির্ভীকের কণ্ঠে চমকে যায় মেয়েটা। অপ্রস্তুত হেসে সাইড হয়ে দাঁড়ায়। নির্ভীক স্বস্তিত নিঃশ্বাস ফেলে এগোয়। শাহানার সাথে কোনো এক বিষয়ে আলাপ করছে নির্ভীক। শাহানা প্রচণ্ড খুশি। আশাদ বাসায় নেই। বাসা থেকে কয়েক কিলোমিটারের পথ NSU জ্যামের কারণে ঘন্টাখানেক সময় লাগে। কিছুদিন যাবৎ ঠান্ডা লেগে যায় তা কাণ্ড। নিঃশ্বাস নিতেও অসুবিধা হয়। চারুলতা তাকে বলছিল বিষয়টা, তবুও নির্ভীককে পাঠিয়েছে আবার। একগাল হাসলেন শাহানা। নির্ভীকের মাথায় হাত বুলিয়ে বললেন, বাঁচলেন আমায়। জানেন তো আমার শ্বাসকষ্ট রয়েছে, তার উপর কয়েকদিন ধরে কড়া ঠান্ডা লেগেছে। সমস্যা নেই আন্টি, আমি অনিন্দিতাকে নিয়ে যাব। আপনি সাথে থাকলে ভালো হতো। তবে সমস্যা নেই। কথাটা খুব সুন্দর করে বললেও ভেতরে তিক্ত হয়ে আছে। কোনোভাবেই সে অনিন্দিতাকে সাথে নিতে চাচ্ছিল না। তাই ভেবেছিল শাহানাকে কোনো কিছু বুঝিয়ে ম্যানেজ করবে। তবে পুরোটা ঘটে হয়ে গেল। এখন তো শাহানাও যেতে চাচ্ছে না। কথায় আছে, হাতে বিপদে পড়লে পিঁপড়েতেও লাথি মারে। নির্ভীকের অবস্থা ত্রন্তব। প্রচণ্ড তিক্ত মেজাজে বেরিয়ে আসলো। সমস্ত কথার আড়াল থেকে শুনছে অনিন্দিতা। মন যেন অতলে হারিয়েছে, সুখ যেন হাতের কাছে। কতটা সময় নির্ভীককে দেখতে পাবে ও? ইস, জ্যামটা যেন খুব বেশিই হয়। সময় যত দীর্ঘ হবে নির্ভীককে ও তত বেশি সময় দেখা যাবে। সময়ের অপচয় একদমই পছন্দ করে না। পরীক্ষার প্রিপারেশন বেশ ভালোই চান্সটা পেয়ে গেলেই হয়। দোয়া পড়ে বেরিয়ে যায় মেয়েটা। নির্ভীকদের ভাষায় কলিং বেল চাপার আগেই দরজা খুলে যায়। শুভ্র সাদা শার্টে নির্ভীককে আইসক্রিমের মতোই লাগছে। ছেলেটার গালের খোঁচা খোঁচা দাড়িতে হাত বোলাতে ইচ্ছে হলো। অনিন্দিতা তার ইচ্ছে থামাতে পারল না। ফট করে নির্ভীকের গাল ছুঁয়েই দিল। প্রচণ্ড পরিমাণে ঝটকা খেল নির্ভীক। পরীক্ষার দিন হওয়াতে তেমন কিছুই বলল না। অনিন্দিতা বেশ অবাক হলো। নির্ভীক তাকে ফেলে হাঁটতে লাগলো। অনিন্দিতা ভাবলো ছেলেটা তার প্রতি একটু মায়া পেয়েছে। একটা কথা বলবো? আপনার সাহস আলোর থেকেও অধিক হারে বেড়ে গেছে অনিন্দিতা। নিজেকে সংগত করবেন। ভার্সিটিতে কোনো ভেজাল চাই না আমি। নির্ভীক ভাইয়া, পড়াশোনা নিয়ে কিছু বলার থাকলে বলুন। অযথা কথা বলা আমার পছন্দ নয়।
অনিন্দিতা দমে গেল। কেউ যেন বুকে তীর ছুঁড়ে দিয়েছে। প্রতিনিয়ত সেই স্থান থেকে রক্তক্ষরণ ঘটে, আর সন্তপর্ণে প্রাসাদের মতো নির্ভীক তা অপেক্ষা করে। নিত্য পল্লবে পানি জমেছে, বা হাতে তা মুছে নিল। গাড়িতে উঠে বসেছে নির্ভীক। অনিন্দিতা সেদিকে খেয়াল করেনি। বারবার হর্ন বাজাতে বাজাতে বিরক্ত হলো। পরিশেষে ধমকে সরে বলল, অনিন্দিতা। নির্ভীকের কঠিন কণ্ঠে ভড়কে গেল মেয়েটা। সহসা নির্ভীক এমন ধমক দেয় না, কঠিন কথা বললেও কণ্ঠ শান্ত রাখে। অলংসান নির্ভীক বেরিয়ে আসে। অনিন্দিতা মুখে মুখে হয়ে দাঁড়ায়। দু চারটে কড়া কথা শোনাবে, তখনই ফোন বেজে ওঠে। প্রচণ্ড রকমের বিরক্তি হয়, তবে স্ক্রিনে থাকা নামটা দেখে হেসে ফেলে। অখ্যান এমন পরিবর্তন হতবাক হয়ে যায় অনিন্দিতা। কথা শোনার চেষ্টা চালাতেও শুনতে পায় না। তবে ফোনের অপর পাশের ব্যক্তিটি যে নির্ভীকের খুব প্রিয়, তা মুখের ভঙ্গিমা দেখেই বোঝা যাচ্ছে। অনিন্দিতা আশাহত হলো। হঠাৎ করে মাথায় চড়া করে উঠল সেই মেয়েটার কথা, যাকে আলিঙ্গন করেছিল নির্ভীক। ফোনে কথা বলা শেষ হলে নির্ভীক এগিয়ে আসে, শান্ত স্বরে বলে, চলুন। অনিন্দিতা উত্তর দেয়, না। ডোর খুলে গাড়িতে উঠে বসো। NSU ভার্সিটির পরীক্ষা হলে কাছে এসে গাড়ি পার করো। উপদেশ দেওয়ার বিন্দুমাত্র ইচ্ছে নেই, তবুও দিতে হয়। আজমাল বারবার বলে দিয়েছে সাহস দিতে। নির্ভীক সেদিকে পাত্তা দিল না, শুধু বলল, যে কোনো সমস্যা হলে গার্ডকে প্রশ্ন করবেন। যেহেতু আপনি শপথ নিয়েই ফেলেছেন, তাই ভালো করে পরীক্ষা দিন। আশা করি এবার চান্স না পেলে পাগলামি করবেন না। অনিন্দিতা বিচেল হাসে। নির্ভীকের কথায় পিষ্টে বলে, কিছু সময় পাগলামি করতেই হয়, যাকে স্যাঁচরামিও বলা চলে। ঘন্টা বেজে ওঠে। ছুটে যায় অনিন্দিতা। নির্ভীক তাচ্ছিন্ন বনে গেছে। সে বুঝতে পারে না এইটুকু মেয়ের এত তেজ কি করে। দীর্ঘশ্বাসের পরে উঠে চারপাশ শান্তির জন্য হলেও রোজকে কল করা দরকার। পরীক্ষাটা খুব ভালো হয়েছে। অনিন্দিতার ফুল মার্ক না পেলেও 90% নাম্বার থাকবেই। 80% মার্ক হলেও চান্স পাওয়া যাবে। কোনো আরোঠনটা ছাড়াই পরীক্ষা দিয়েছে সে, যদিও দুটো মেয়ে ত্যাগ গাপ দেওয়া নিয়ে উত্তন্ত করেছে। সেদিকে পাত্তা দেয়নি। নির্ভীক তার কাছে সব থেকে বড় ট্রফি যা পাওয়ার জন্য 1 বছর গ্যাপ নিতান্তই তুচ্ছ। ভার্সিটির সুন্দরী ম্যাডাম মেহেরাম সাথে কথা বলছে নির্ভীক। দুজনের বয়সে পার্থক্য তেমন নেই। মেহেরিমা NSUতে পড়াশোনা করেছে, ভাগ্যক্রমে লেকচারার ও হয়ে গেছে। সব থেকে মজার বিষয়, ভার্সিটির বাচ্চা ছেলেরাও তাকে প্রেমপত্র পাঠায়। কেউ বা শখের বসে, কেউ বা সিরিয়াস মুডে। প্রতিটা প্রেমপত্রই তীক্ষ্ণ বুদ্ধি দিয়ে প্রত্যাখ্যান করা সে। নির্ভীক, তুমি কিন্তু ভারী মজার মানুষ। তেমন কিছু না, তবে হাসতে ভালোবাসি। জীবন তো হেসে খেলেই যায়, তাই না? হ্যাঁ, সেটাই। আমাকে দেখো, বয়স 25 পেরোলো, ও বিয়ের ইচ্ছে হয়নি। হাসি মজাতেই বেশ ভালো আছি। নির্ভীক হাসে। মেহেরিমা কলিগ হিসেবে খুবই ভালো। বয়সের পার্থক্যে খুব অল্প হওয়াতেও তুমি করেই সম্বোধন করে। যদিও ভার্সিটির অনেকের কাছে সেটা দৃষ্টিকটু মনে হতে পারে, তাতে কোনো সমস্যা নেই ওদের। মেহেরিমার সাথে আজকের পরীক্ষা নিয়ে কিছু কথা বলে নিল। পরীক্ষা প্রচণ্ড হার্ড হয়েছে এবার। নির্ভীক সামান্য খুশি হলো। পরক্ষণেই ফুটে ফেলনের মতো চুপসে গেল। অনিন্দিতা এবার কি পাগলামি করবে? বিষয়টা খুব লজ্জাজনক। কোনোভাবে অনিন্দিতার বিষয়টা সকলে জেনে গেল, তখনই ঝটলা বাঁধল। ফ্যামিলি কি ভাববে? সব কিছু মিলিয়ে নির্ভীক চাইল অনিন্দিতা যেন পাশ করে যায়। মেহেরিমার সাথে কথা বলতে দেখে অনিন্দিতার মন বিষিয়ে গেল। খুব সুন্দরী মেহেরিমা, গতবারও দেখেছিল। কখনো তার সাথে কথা হয়ে ওঠেনি, তবে শুনেছি বেশ রসিকতা জানে মেয়েটা। অনিন্দিতার রসিকতা দোহাই দিয়ে নিজেকে ধাতস্থ করলো। এক চিলটে হেসে নির্ভীকের দিকে আগালো। মাত্রই মেহেরিমাকে বিদায় জানিয়েছে, ঠিক তখনই অনিন্দিতার আগমন যেন চোখের বিষ হয়ে উঠল। অধরের হাসিটা মিলিয়ে গেল মুহূর্তেই।
মুখে কাঠিন্যর ভাব, প্রচণ্ড মনে কষ্ট নিয়েও অনিন্দিতা হাসল। নির্ভীক নিজেকে শান্ত করে বলল, প্যাকিংয়ে যান, আমি আসছি। ঘুমান্ত মুখে এদিক ওদিক চোখ বুলাচ্ছে আসিফ। একটুর জন্য মিস করেছে সে, তবে দমে থাকার পাত্র সে যে নয়। প্রায় 10 মিনিট খুঁজে পাকিনের দিকে চলে আসলো। গলায় কাঠ ঝুলিয়ে হাতের হাতবোর্ড নিয়ে দাঁড়িয়ে আছে অনিন্দিতা। প্রায় মিনিট 10 হয়ে গেল, অথচ নির্ভীকের আসার নামই নেই। নির্ভীক কি কোনো কাজে আটকে গেল, নাকি ইচ্ছে করেই এমন করলো? নিজের কথায় মর্ম করলো না সে। নির্ভীক কেউ গুরুত্ব দিল না। হাসি খুশি মনে নির্ভীকের অপেক্ষায় থাকা মেয়েটাকে হঠাৎ বলে চমকে দিল কেউ। ছিটকে 2 হাত পিছালো, পেটে হাত দিয়ে হাসছে আসিফ। অকম্মা ঘটনায় অবাক হলো। আসিফকে চেনা চেনা ঢেকছে মনে করার চেষ্টা চালানো, মনে পড়তে ভ্রু পেঁচে গেল। হাসতে হাসতে আসিফ তার কাছে চলে এসেছে। সামান্য দূরত্বে চলে গেল অনিন্দিতা। আসিফ বলল, তোমাকেই খুঁজছিলাম। কতটা দৌড় করালে জানো আমি? হ্যাঁ তুমি। আসিফের কথাগুলো প্রচণ্ড রকমের হেয়ালি লাগছে। বিরক্তি প্রকাশ করতে বিবেকে বাজছে। কথা পাল্টে নিলেও আসিফ থামল না। অনিন্দিতা থেকে সামান্য দূরত্ব রেখে বলল, হল থেকে বের হতে দেখলাম তোমায়, কিন্তু বন্ধুর ডাকে সাড়া দিতে গিয়ে দেখি ক্লান্ত হলো তুমি এখানে। প্রচণ্ড অবাকের সহিত কথাটা বলল অনিন্দিতা। আসিফ ফিসেল হেসে বলল, তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। হোয়াট? বিশ্বাস হচ্ছে না? অনিন্দিতা ভ্রু কুঁচকালো। আসিফ আরেক দফা পেট চেপে হাসল। এক হাতে মাথায় চুলগুলো ঠিক করে নিল। শার্টের হাতা ফোল্ড করে বলল, আমি NSUতেই পড়ি। তোমার বোকামির জন্য তুমি আমার জুনিয়র হয়ে গেলে। কথাটা পছন্দ হলো না অনিন্দিতার। সে কোনো বোকামি করেনি। নির্ভীক তার কাছে স্বপ্নের মতো, যে স্বপ্ন পুরনো হাজারো বিসর্জন দিতে রাজি। আসিফ যেন কিছু বুঝতে পারলো। অনিন্দিতা বাহতে ধাক্কা মেরে বলল, রাগ করলে তুমি? সরি, আমার এভাবে বলা উচিত হয়নি। আর দেখো, NSUতে তোমার স্বপ্ন। এটা আমার স্বপ্ন নয়, এটা আমার জীবনের অংশ। ওয়াও, দারুণ বললে তো। বাই দ্য ওয়ে, তুমি কি ছোট থেকেই NSUতে পড়তে আগ্রহী ছিলে? অনিন্দিতা হাসলো, পেছন ঘুরে নিল, লম্বা করে শ্বাস নিয়ে বলল, 1 বছর আগে আমার স্বপ্ন আমার অংশে এই ভার্সিটিতে জড়িয়ে পড়েছে। আসিফ বুঝতে পারল না। প্রচণ্ড পেঁচালে কথা বলে মেয়েটা নিজেকে সংযত করলো। অধিক প্রশ্নে বিরক্ত না হয়ে যায়, হাত দিয়ে কপালে স্লাইড করে বলল, এবার এক্সাম কেমন হলো? ভালো। বাই দ্য ওয়ে, আমরা কি বন্ধু হতে পারি? কথাটা একদম বাচ্চাদের মতোই বলল, যেন কোনো বাচ্চা ছেলে চকলেটের জন্য অনুরোধ করছে। অনিন্দিতা প্রচণ্ড হাসলো। হাসি কিছু বলল তার আগেই একটা ঝাঁঝালো কণ্ঠ ভেসে আসলো। আসিফ ঘুরে তাকালো। আসিফ নির্ভীককে দেখে মধু হাসলো। জি স্যার। আজ তো ভার্সিটি অফ ছিল, হঠাৎ কি কারণে আসলে? এমনি এক্সাম দেখতে এসেছিলাম। গত বছরের তুলনায় এবার অনেকে হার্ড হয়েছে। হ্যাঁ। আচ্ছা, তোমার কি মনে হয় এবার এক্সাম দিলে তুমি টিকবে? আসিফ হাসলো, জোরালো কনফিডেন্স নিয়ে বলল, অবশ্যই। মনে আছে গতবার না পড়েই এক্সাম দিয়েছিলাম, তবুও টপ লিস্টে ছিল আমার মার্ক। কনফিডেন্স ভালো, তবে ওভার কনফিডেন্স ভালো নয়, না হলে জীবন পিছিয়ে যেতে হয়। কথাটা অনিন্দিতার গায়ে এসে লাগলো, কারণ নির্ভীকের কথাটা বুঝতে পেরেছে সে। কথাটা তাকেই এক্সট্রাক্ট করে বলা। তবুও মন খারাপ করলো না, কারণ ডামসিওর এবার চান্স হবেই। নির্ভীকের সাথে আরও কিছুক্ষণ কথা চলল আসিফের। এক মুহূর্তের জন্য অনিন্দিতা ভেবেছিল নির্ভীক প্রশ্ন করবে আসিমের সাথে তার পরিচয় কি করে, তবে তার কিছুই হলো না। আসিমের সাথে হেসে কথা বললেও অনিন্দিতার প্রতি আগ্রহ নেই তার। চোখ দুটো ঝলঝল করছে। অনিন্দিতার মনে হলো মরণ বুঝি খুবই সোজা। কারো অবহেলার হৃদয়কে এতটা ব্যাধিত করে জানা ছিল না। বিদ্রোহ ভুল ত্রুটি মাপ করবেন, চলবে।